আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। ভূগোল বইয়ে পাওয়া যাবে কিনা জানি না, টাইম টেবিল ঘাটলে নিশ্চয়ই পাওয়া যাবে। জায়গাটার নাম বারকুহি। কাকাবাবুরা বলতেন বারকুই। ওটা মধ্যপ্রদেশে, দুদিক দিয়েই যাওয়া যায়। জব্বলপুর ইত্রিশ হয়ে গাড়ি পাল্টাপাল্টি করে, আবার নাগপুর ছিন্দাওয়ারা পারশিয়া হয়ে। নাগপুর দিয়ে গেলে একটু কম নাকাল হতে হয়। আমার মেজ কাকা জগদীশচন্দ্র থাকতেন বারকুহিতে, চাকরি করতেন কলিয়ারিতে, আর আমরা থাকতাম হাওড়া সাঁতরাগাছিতে। কাকা থাকতেন এক প্রান্তে আর আমরা অন্য প্রান্তে। ১.৫-২ বছর অন্তর কাকা টানা ১.৫-২ মাসের ছুটি নিয়ে এলে যা দেখা সাক্ষাৎ হতো। হয়তো ভালো মন্দ খবর নেওয়া দেওয়া চলতো চিঠিতে। মেজ কাকার একটু অভিমান ছিল, অনেকবার বলা কওয়া সত্ত্বেও আমরা তার কাছে যাই না। সেবার কাকা হুট করেই এক অসুখ করল। খবর পেয়ে আমরা ব্যস্ত হয়ে উঠলাম। বাবা ছটফট করতে লাগলেন। তিনি যাবেন ভাবছিলেন বারকুহি। এমন সময় কাকিমার কাছ থেকে চিঠি এলো, কাকা ভালো হয়ে উঠেছেন। আমরা নিশ্চিন্ত হলাম। বাবার মন খুঁতখুত করছিল। আমাকে তাই বলল, তুই একবার ঘুরে আয়, তোর তো এখন গরমের ছুটি। আমার ছুটি চলছিল, স্কুলের চাকরির ওইটুকুই আরাম। কাকাকে চিঠি লেখা হলো আমি বারকুহি যাচ্ছি, নাগপুর হয়ে। জবাবে কাকা লিখলেন, আমি কবে কোন ট্রেনে যাচ্ছি জানতে পারলে তিনি ছিন্দিওয়ারায় লোক পাঠাবেন আমার সঙ্গে করে নিয়ে যেতে। কাকার খানিকটা বাড়াবাড়ি, একা আমি যেতে পারতাম। আমার যাবার দিনক্ষণ জানিয়ে চিঠি দেওয়া হলো কাকাকে, তারপর যথাদিন যাত্রা। তখন ধারণাই করতে পারিনি আমার কপালে কি লেখা আছে। গ্রীষ্মকালে ট্রেনে করে যাওয়া মানে মজা আর ভাজা হওয়া। তখন গরমটাও চলছিল এক নাগাড়ে। প্রায় ১.৫ দিনের মাথায় ধুঁকতে ধুঁকতে ছিন্দরা পৌঁছালাম। সেখানে কাকাবাবুর পাঠানো ভদ্রলোক আমায় ঠিক খুঁজে বের করে নিলেন। ভদ্রলোকের নাম শ্যামগুপ্ত। চেহারা দেখলে মনে হবে অবাঙালি, মাথায় লম্বা, গায়ে রং কালো, হাড় হাড় গড়ন, দাঁতগুলো ঝকঝকে। উনি বাঙালি চলনে বললে খানিকটা হিন্দুস্থানি ভাব এসেছে বোঝা যায়। শ্যামবাবু বললেন তারা দুপুরুষ নাগপুরের বাসিন্দা, বাড়ি আছে। শ্যামবাবু অবশ্য বারকুহতেই আছেন, তিনি সর্বয়ার কোয়ালিয়ারিতে কাজ করেন। আমরা যখন পারাশিয়ার গাড়িতে উঠলাম তখন সন্ধে। হাতে যথেষ্ট সময় ছিল বলে ওয়েটিং রুমে স্নান করে একটু ভদ্রস্ত হয়ে নিলাম। খাওয়া দাওয়া সারা হয়েছিল, ভাবছিলাম গাড়িতে উঠে টানা ঘুম দেব। ছোট লাইনের গাড়ি, সামনাসামনি ২ বেঞ্চিতে আমরা গা এলিয়ে বসেছি। কামরায় ভিড় নেই, হই হট্টগোলও হচ্ছে না। যে যার নিজের মতন বসে আছে কিংবা কথা বলছে। সঙ্গীর অভাব বোধহয় থাকে না এসব গাড়িতে। কামরার বাতিগুলো টিমটিমে, জানালা দিয়ে চমৎকার বাতাস আসছিল। শ্যামবাবু গল্পের মানুষ, অনর্গল কথা বলে চলছেন। আমার হাই উঠছিল। নানা রকম কথার পর শ্যামবাবু হঠাৎ বললেন, জঙ্গলে বেড়াতে ভালো লাগে? কিছু না ভেবেই বললাম, হ্যাঁ লাগবে না কেন। তো ব্যাস, আমি জঙ্গলে বেড়াতে নিয়ে যাব। এমপিআর আধাই হলো জঙ্গল। পাঁচমারাই হিলসের নাম শুনেছেন? মহাদেও পাহাড়। কাকার কাছে পাঁচমারির নাম শুনেছি। পাঁচমারি ফেমাস ব্রিটিশদের টাইমে লাট সাহেবরা ৫ মাইল হওয়া লাগতো। আমি হেসে বললাম, আমি লাট সাহেব নই শ্যামবাবু। শ্যামবাবু হেসে ফেললেন। পরে বললেন, আপনাকে আমি ঝুমুরিয়ার জঙ্গল দেখাতে নিয়ে যাব। খুব বড় জঙ্গল। না না, মাথা নাড়ালেন শ্যামবাবু। জঙ্গল বড় নয়। মাগর জঙ্গলে আপনি এক জানোয়ার দেখবেন, পিকুয়ালিয়ার অ্যানিমাল। শ্যামবাবুর কথায় মাঝে মাঝে দু একটা হিন্দি শব্দ মিশে যায়। আগেই লক্ষ্য করেছি জঙ্গলকে তিনি জঙ্গলের মতো করে উচ্চারণ করেন। অভ্যেস, এতে মজা পাবার কিছু নেই। কিন্তু পিকুলিয়ার অ্যানিম্যাল শুনে সামান্য কৌতূহল হলো। বললাম, কোন জানোয়ার? নাম জানি না, বাঘ না, ভুল্লু না, আজব জানোয়ার। দোহাতের লোকেরা বলে রাক্ষস। রাক্ষস? জি। দেখলে আপনার ভয় লেগে যাবে। ১২-১৪ ফুট লম্বা, ৪-৪.৫ হাইট, হান্ডির মতন মুখ, ভেরি ফেরস। কিন্তু জানোয়ারটি কি?
আমি জানি না, কেউ জানে না। নাগপুর টাইমস পেপারে লিখেছেন মনস্টার, ঝুট লেখেননি। আমি অবাক হচ্ছিলাম, মনস্টার আবার কি? বড়সড় জন্তু হলেই মনস্টার হবে? বললাম, আপনি দেখেছেন? একবার দেখেছি, ভয় লেগেছিল। জানোয়ারটাকে না দেখলে আপনি বুঝতে পারবেন না। বললাম, তাহলে একবার যেতেই হয়, বলে হাসলাম। কাকা কাকিমা টুনি আমার জন্য হাঁ করে বসেছিল। বাড়িতে পৌঁছাতেই হই হই লেগে গেল। টুনি বলল, তুমি না হলে পৌঁছাতে পারলে। বাবার কত চিন্তা। সত্যি ছোটদা, 24 বছর বয়সেও কচি খোকা থেকে গেলে। কাকাকে দেখলাম একেবারে স্বাভাবিক, প্রায় সামান্য দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই। আমার কাকিমার স্বভাবে একটা মজার জিনিস ছিল। আনন্দ আহ্লাদ হলে প্রথম দফায় এক চোটে কেঁদে নিতেন। তারপর কাকিমার খুশির গলা বেরোত। কাকিমার কান্না আমরা কানে তুললাম না। কান্নাকাটির পালা চুকে গেলে কাকিমা বললেন, তোকে এখন কিছু করতে হবে না, 2-4 দিন জিরিয়ে নে, খাওয়া দাওয়া, ঘুমো, বেরিয়ে বেড়াবারও সময় পড়ে আছে। কাকা বললেন, কদিন রেস্ট নে বেটা। হাওড়ার ছেলে আমি, সাঁতরাগাছি বাড়ি আমার। এদো পুকুর, বাদার, কাঁচা রাস্তা, নালা নর্দমা দেখে দেখে চোখ মোটামুটি সয়ে গিয়েছে। কাকাবাবুর কাছে এসে মনে হলো পাহাড়ি এলাকায় বেড়াতে এসেছি সত্যি, সেরকম। চারদিকে তাকালে মনে হয় পাহাড়ি ঢল নেমে চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। অজস্র গাছপালা, দূরে তাকালেই জঙ্গল আর জঙ্গল। এর মধ্যেই কাকাবাবুদের কয়লাখানি, ছোট ছোট মানুষজনও কম। ঘরবাড়ি সামান্য, কয়লা বোঝাই হয়ে ট্রাকে। পাহাড়ি উঁচু নিচু রাস্তা দিয়ে ট্রাকগুলো যখন চলে যায় দেখতে বেশ লাগে। বারকো স্টেশনটা যেন খেলনা স্টেশন। কাকাবাবু বাংলো বাড়ি ছোট ধরনের, মাথায় খপরা, তলায় সিলিং, কাঠের। ইলেকট্রিক আছে। বাংলোর বারান্দায় বসে দিব্যি 2-4 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। গরমটা বোঝা যায় দুপুরের দিকে, রাত্রে বরং ঠান্ডা লাগে। বারান্দায় গজল্লা মানে আড্ডা চলছে। মেজো কাকাও রয়েছেন। তখন আমি রাক্ষসের কথা তুললাম। বললাম, শ্যামবাবু আমাকে রাক্ষস দেখাতে বনে জঙ্গলে নিয়ে যাবেন। কাকিমা সঙ্গে সঙ্গে বললেন, খবরদার যাবি না, দেখবার আর জিনিস পেল না শ্যাম। টুনি বলল, ব্যাস হয়ে গেল ছোটদা, বলে হাসলো। আমি বললাম, ব্যাপারটা কি? আমি শ্যামবাবুর কথা থেকে কিছুই বুঝিনি, শুধু বুঝতে পারলাম একটা বড় ধরনের জন্তু। টুনি বলল, জন্তু শুধু নয়, এখানকার লোকজন বলে অপদেবতা। তিনি নাকি যখন তখন চেহারা পাল্টান। ছিলেন বাঘ, হয়ে গেলেন খরগোশ। রগর করতে হাসতে লাগলো টুনি। কাকিমা টুনিকে ধমক দিয়ে বললেন, এত হাসির কি আছে? ভূত পেট চেহারা পাল্টাতেই পারে। আমি মেজো কাকার দিকে তাকালাম। মেজো কাকা সিগারেট পাকাচ্ছিলেন। বললেন, শ্যাম খুব একটা মিথ্যে বলেনি, জানোয়ারটা একরকম রাক্ষসী। তুমি দেখেছো? আমি জিজ্ঞাসা করলাম। মাথা নাড়লেন কাকা। না, তেমনভাবে দেখিনি। একবার দেখতে গিয়েছিলাম, 2 দিন বসেও দেখা পেলাম না। এমনই কপাল, ফেরার পথেই 2 পলকের জন্য দেখলাম। কেন? 2 দিন বসেও দেখতে পেলে না কেন? কি হলো? হাতের পাকানো সিগারেট ধরিয়ে নিয়ে কাকা বললেন, মানুষের মতন জঙ্গলেও পশু পাখিরও একটা নিয়ম আছে। বাধ্য না হলে নিজের জায়গা ছেড়ে অন্য কোথাও বড় একটা যায় না। তবে কখনো কখনো শিকারের লোভে বা পথ ভুলে বেজায়গাতেও চলে যায়। এই জানোয়ারটার সবই উল্টো। এদিকে রয়েছে কালো, হয়তো গিয়ে দেখলে অন্য জায়গায় পালিয়েছে। টুনি বলল, শ্যামদার পাল্লায় পড়ে তোমার যাওয়াই সার হবে ছোটদা। আমি মেজো কাকাকে জিজ্ঞাসা করলাম, জানোয়ারটা কি ধরনের? কোন ধরন নেই, 4 পেয়ে একটা জন্তু, এই মাত্র। তবে বাঘ, সিংহ নয়, ভাল্লুকও নয়। কেউ বলে হায়না ক্লাসের। ওটা যে কি জন্তু ভগবানই জানেন। তবে একটা বড় সড়ো হাতির মতন। নবাবী চালে অবশ্য চলে না। অত বড় চেহারাও নিয়ে তাড়াতাড়ি চলাফেরা করতে পারে। তা কেমন করে সম্ভব? বড় চেহারা মানে ওজন বেশি, তবুও পারে বুনো হাতির দৌড় দেখছিস? কাকিমা বললেন, রাক্ষস দেখে তোর কি হবে? শ্যাম এক পাগল, তুই সেই পাগলের কথায় নেচে উঠলি। আমার কৌতূহল হচ্ছিল। আমি কাকাকে বললাম, তা এরকম এক জানোয়ার এদিকে রয়েছে, কেউ খোঁজ করে না জানোয়ারটা কি? করবে না কেন? করেছে। কত রথী মহারথী এসেছে, জু থেকেও লোক এসেছে, ধরতে পারেনি, ভীষণ চালাক।
বোধহয় বুঝতে পারে মানুষজন তাকে খুঁজছে, সঙ্গে সঙ্গে পালায় যায়। কত বছর ধরে রয়েছে এখানে? লোকে সব জিনিসই বাড়িয়ে বলে। আমার মনে হচ্ছে বছর ৪-৫ আগে একটা গুজব রটতে শুরু করে। তখন যারা দেখেছে তারা অবশ্য বলে জানোয়ারটা এত বড় দেখেনি। আমাদের এক ম্যানেজার সতীশ কাওলা বছর ২ আগে জন্তুটাকে দেখেছে। তার ভাষণ হলো, ফুট ৫ লম্বা, মুখটা বড়, হাইট বড়জোর ৩-৩.৫ ফুট। গায়ের রং ভালো বুঝতে পারেনি, ধোঁয়াটে মনে হয়েছিল। কাওলা যথেষ্ট সাহসী, কিন্তু জন্তুটাকে দেখে গাড়ি থামাবার সাহস করেনি, পালিয়ে এসেছিল। ও তো বলে জানোয়ারটা চোখ দেখলে বুক কেঁপে ওঠে। আমি মনে মনে শ্যামবাবুর কথার সঙ্গে কাকার কথা মিলিয়ে নিচ্ছিলাম। শ্যামবাবু খানিকটা বাড়িয়েই বলেছেন, এই বছর কি জানোয়ারটা হাতে কেউ মারা গেছে? আমি জিজ্ঞাসা করলাম। দু একজন গিয়েছে, একজন সেপটিক হয়ে, তার হাতে কামড় ধরেছিল, আর একজনের মুখে থাবা মেরেছিল, নাক মুখ দিয়ে রক্ত পড়তে পড়তে মারা গেল। উনি ঠাট্টা করে বলল, ছোটদা, তোমার বাবা রাক্ষস দেখার দরকার নেই, শুনছ তো কাণ্ড। মেজ কাকা বললেন, একটা মজা কি জিনিস, বন জঙ্গলের কাছাকাছি গ্রামে যদি বা হানা দেয় তেমন কোনো ক্ষতি করে না গেরস্তর। ছাগল মুরগি মেরে মুখে করে যে নিয়ে পালাবে তাও পালায় না। মাংস খাওয়া জানোয়ার নয়, গোলমাল শুনলে পালায়, আগুন দেখলে কাছে ঘেঁষে না। এসব দিক দিয়ে ভদ্র, তবে ওই বললাম সামনে গিয়ে পড়লেই বিপদ। কাকিমা বললেন, সামনেও যেতে হবে না, বিপদেও বাধাতে হবে না। কাজকর্ম ছিল কাকিমার সামান্য, পরে উঠে গেলেন। কাকাও বেশিক্ষণ বসে থাকলেন না, আমি আর টুনি বসে থাকলাম। একসময় টুনি বলল, চুপ করে গেলে যে, ভাবছো কি শ্যামবাবুর কথা? ভদ্রলোক সেই যে কাল আমায় পৌঁছে দিয়ে চলে গেলেন, আর কোনো পাত্তাই নেই। টুনি হাসল, বলল, শ্যামদা ওই রকমই, এই তোমায় পৌঁছে দিয়ে গেল, আবার দেখো গিয়ে অন্য কোনো কাজ জুটিয়ে হয়তো দাঁত লাগিয়ে বসে আছে। মজার লোক, পাগল। শ্যামদাকে কোনো ব্যাপারে না চালে আর তোমার রক্ষে নেই। তুমি কি সত্যি বলেছ রাক্ষস দেখতে যাবে? সত্যি মিথ্যে আবার কি রে? উনি বললেন জঙ্গলে বেড়াতে নিয়ে যাবেন, আমিও বললাম যাব। উনি রাক্ষস দেখানোর কথা তুললেন, বললাম দেখব। তাহলে তো হয়েই গেলে। কি, শ্যামদা তোমাকে ঠিক জঙ্গলে টেনে নিয়ে যাবে? যান যদি যাব। যাও, তবে এ তোমার সাঁতরাগাছি নয় ছোটদা। আর এই যে জানোয়ারটার কথা শুনলে, ওটি কিন্তু সাংঘাতিক চালাকি, মারতে যেও না। এমন সময় খানিকটা তফাতে মোটর বাইকের শব্দ শোনা গেল। আলোও পড়ছিল রাস্তায়। তুমি বলল, ওই শ্যামদা এসেছে মোটর বাইকে। মোটর বাইক শ্যামদার নয়, সঙ্গে নিশ্চয়ই সরকারদা আছে, শ্যামদার বন্ধু। পাওয়ার হাউসের ইঞ্জিনিয়ার, একসঙ্গে 4টে ডিমের অমলেট খায়। সরকারদাও, হ্যাঁ, একটা ছোট রাক্ষস। মোটর বাইক বাংলো বাড়ির গেটের সামনে এসে থামল। শ্যামবাবুকে আলাপ করিয়ে দিতে হলো না, নিজেই আলাপ করে নিলেন সরকার। ডান হাত খেলোয়াড়দের মতন বাড়িয়ে দিয়ে বললেন, আমার নাম পি সরকার, পি ফর প্রফুল্ল, ডাকনাম পল্টু। পাওয়ার হাউসের মিস্ত্রিগিরি করি। শ্যামদার মুখে শুনলাম আপনি সাঁতরাগাছির। আমি স্যার শিবপুরের। আমরা তো তাহলে হলাম ভাই ভাই, আসুন হাত মেলান। হাত মেলাতে গিয়ে বুঝলাম একবারে লোহা। সরকারের চেহারা ছিপছিপে, মুখে বাহারি গোঁফ, লম্বা জুলফি, মাথার চুলে কোকড়ানো। পরিচয় শেষ হলে সরকার বসলেন, বসে টুনির সঙ্গে খুনসুটি শুরু করলেন। তুই আছিস কেন, যা যা, কিছু ফুড নিয়ে আয়। ভদ্রলোক বাড়িতে এলো, তুই বসে বসে আড্ডা মারছিস। টুনিও কম গেল না, জবাব দিল মজা করে। হাসাহাসি চলল একটু, তারপর টুনি উঠে গেল। সরকার বললেন, এখানে কোনো সোশ্যাল লাইফ নেই, চুপচাপ পড়ে থাকা ভালো লাগে না মশাই। শ্যামদা না থাকলে মরেই যেতাম। আর এই কাকাবাবু, কিন্তু আমার পাওয়ার হাউস যেখানে, সেখান থেকে রোজ এখানে আসা যায় না। বলেই একটু থেমে কি ভেবে আবার বললেন, কাকাবাবু আমাদের ভয় পাইয়ে দিয়েছিলেন, শেষ পর্যন্ত সামলে উঠলেন। আমরাও নিশ্চিন্ত হলাম। গল্পগুজব হচ্ছিল, শ্যামবাবু আমায় বললেন, পল্টুর সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে রাজাবাবু, পল্টু একটা ব্যবস্থা করেছে। সরকার বললেন, জঙ্গলে বেড়ানো তো? হ্যাঁ, শ্যামদা আমায় বলছে। আমি বললাম, শ্যামবাবু আমায় জঙ্গলে এক অদ্ভুত জীব দেখাবেন বলেছেন।
শুনেছি, তবে জিপটা দেখতে হলে দেরি করা চলবে না। কেন? জিপটা এখন ঝাড়ুয়ার জঙ্গলে আছে। কখন আবার অন্য জঙ্গলে চলে যাবে বলা যায় না। আপনারা কেমন করে বোঝেন ওই জানোয়ারটা কোথায় আছে? কেমন করে বুঝবো? গুজব শুনি, দোহাতের লোকদের মুখেই খবর পাই। আপনি দেখেছেন জানোয়ারটাকে? হ্যাঁ, দুবার আমার কপাল ভালো ছিল। কেমন দেখতে? শ্যামবাবু বলেছিলেন মনস্টার। সরকার বললেন জানোয়ারের জাত জানি না, চতুষ্পদ জীব। আর যদি গাগতরের কথা বলেন মশাই, আমি বলবো আর একটা কিং কং। দেখেছেন কিং কং সিনেমায়? হ্যাঁ, দেখেছি। তাহলে বুঝে নাও, বলেই সরকার জিভ কাটলেন। সরি, তুমি বলে ফেললাম। হ্যাঁ, আমি হেসে বললাম, বলেছেন তো কি হয়েছে, আপনারা দুজনেই আমার চেয়ে বয়সে বড়। আপনি চেয়ে তুমি বললেই শুনতে ভালো লাগে। সরকার খুশি হলেন, ঠিক বলেছ। অত ভদ্রতা ভালো লাগে না। তা যা বলেছিলাম, কিং কং, হ্যাঁ, চেহারার গড়নের দিক থেকে নয় ভাই, বিকটত্বের দিক দিয়ে। ওই টাইপ দেখলে বুক কাঁপে। শ্যামবাবু বললেন, এরকম জানোয়ার দেখা যায় না। আমি বললাম, কিন্তু হুট করে দেখতে যাওয়া কি নিরাপদ? সরকার তার ঝাঁকড়া চুল আঙুল ঘাঁটতে লাগলেন। বললেন, একটা ব্যাপার আছে। জন্তুটা দেখতে যতই ভয়ঙ্কর হোক, ও কিন্তু মানুষকে অ্যাটাক করে না। দু একবার গোলমাল করেছে ঠিকই, তবে সেটা দোষ বলা যায় না। শ্যামবাবু বললেন, দোহাতের গ্রামের লোক ওকে হামেশাই দেখে। ওর যদি বাঘসিংহের স্বভাব হতো, গায়ের লোক কি সেফ থাকতে পারত? আমার কৌতূহল বাড়ছিল। বললাম, আমরা কবে যাব? পরশু তরশু, সরকার বললেন। একটা জিপ পাওয়া যাবে। শ্যামবাবু বললেন, পল্টু ব্যবস্থা করেছে। সরকার বললেন, আমাদের এক বন্ধু আছে, ভার্মা, ফরেস্ট অফিসার। ওকে খবর দিয়েছি। ভার্মাকে প্রায় জঙ্গলে ইন্সপেকশনে যেতে হয়। ও শীঘ্রই ওদিকে যাবে। বলেছি আমাদের ঝাড়ুয়ার জঙ্গল পৌঁছে দিতে। ওখানে ফরেস্ট বাংলো আছে, বিট বাংলো। আমি বললাম, ঠিক আছে, কিন্তু কাকিমা তো ভয়ে মরছেন। কাকিমার কথা ছাড়ো, আমরা ম্যানেজ করে নেব। এমন সময় টুনি এলো, খবর নিয়ে এসেছে। সরকার হাত বাড়িয়ে অমলেট প্লেট নিতে নিতে বলল, ধুনি, যাবি না কিরে? কোথায়, রাক্ষস দেখতে? না, আমার অত শখ নেই। ছোটদা বুঝে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে বই কি। যাক, তারপর ঠেলা বুঝবে। ভয় দেখাবি না টুনি, সরকার বললেন। আমি বন্দুক চালাতে পারি অবশ্য, আমার বন্দুক নেই। থাকলেও পারতাম না, ওই জঙ্গলে বন্দুক চালাবার নিয়ম নেই। সরকার হাসতে লাগলেন। একে নতুন জায়গা, তা জঙ্গল, আমার পক্ষে কিছুই হদিশ করা সম্ভব নয়। এইটুকু মাত্র বুঝতে পারছিলাম, বন জঙ্গলের সঙ্গে আমার যেন লুকোচুরি খেলা চলছে। ঝোপ জঙ্গল গাছপালায় ঠাসাঠাসি ছড়িয়ে খানিকটা ফাঁকা এসে যখনই হাফ ছাড়ছি, ভাবছি এবার বুঝি শেষ হলো জঙ্গলের সীমানা। দেখতে দেখতে আবার একটা জঙ্গল সামনে এসে দাঁড়াচ্ছে। অনেকক্ষণ এই খেলা চলতে লাগলো। ব্যাপারটায় অবশ্য অবাক হবার কিছু নাই। পাহাড়ি অঞ্চল, জঙ্গল চারপাশেই, কোথাও হালকা, কোথাও বড় বড় গাছপালার চেয়ে ছোট ছোট ঝোপই বেশি। গাছপালা আমি চিনি না, শ্যামবাবু মাঝে মাঝে চিনিয়ে দিচ্ছিলেন। সেগুলো শাল, মহুয়া, সেগুন। মেজবাগার মুখে শুনেছি সেগুন শালের দেশ এমপি। সেগুনের ছড়াছড়ি এখানে। এছাড়া হরেক রকম গাছ রয়েছে, নিম কাঁঠাল গাছও বাদ যায়নি। আমাদের জিপ ছেড়েছিল দুপুরের পর। শেষ বিকেলে আমাদের পৌঁছে যাবার কথা। রাস্তা তো মাত্র 40। তবু এই সব জায়গায় মাইল গুণে সময়ের হিসাব করা যায় না। পাহাড়ি রাস্তা, তার মানে কোথাও গাড়ি যাবার মতন পথ থাকলেও অনেক জায়গায় নেই। খুশি মতন পথ করে নিতে হয় সেখানে। আমার একটু খারাপ লাগছিল। গরমকাল, বেরোবার সময় রোদও ছিল মাথার ঘাম হচ্ছিল। জঙ্গলে ঢুকে পড়ার পর ছায়া বাড়তে লাগলো, গাছপালার ঠান্ডা গায়ে লাগছিল। কোনো কষ্ট হচ্ছিল না তখন। জঙ্গল এলাকা হলেও লোকজন প্রথম দিকে ভালোই চোখে পড়ছিল। ছোট ছোট কয়লা খাদ, কাজকর্ম চলছিল। কুড়ি ধাওড়া ট্রাক, মেষের গাড়ি। ধীরে ধীরে এসব মিলিয়ে গেল। তারপর দেখা দিল একেবারে খুদে গ্রাম। ২-৫টা ঘর, কুড়ে ঘর মাত্র। মাথার উপর খোলা চাল, অল্প স্বল্প ক্ষেতি। শুনলাম ওগুলো কাঠুরেদের গ্রাম। এদিকে বেড়ির পাতা তোলারও চল রয়েছে। যাবার রাস্তায় এপাশ ওপাশ যদিও নদী পড়ল না, তবু কোথাও কোথাও নালার খাল দেখলাম। বর্ষা নাকি ভরা থাকে, পাহাড় থেকে নেমে আসে জলে।
আমাদের জিপ চালাচ্ছিলেন ভার্মা সাহেব, গাড়ি তারই। ভার্মা সাহেব ফরেস্ট ডিপার্টমেন্টাল লোক, সরকারবাবু আর শ্যামবাবুর বন্ধুর মতন। অবশ্য ভার্মা সাহেব মানুষটি একটু বয়স্ক, বছর ৪৫, গড়া পেটা চেহারা, আর জঙ্গলের রোদে জ্বলে ঘুরে ঘুরে রং হয়েছে লালচে। ভদ্রলোকের মাথায় ১২ আনাই ন্যাড়া, মানুষটি সাদা বালক। ভার্মা সাহেব পরনের পোশাকও মজাদার, খাকি রঙের হাফ প্যান্ট পরেছেন তিনি, গায়ে স্পোর্টস গেঞ্জি, চোখে গগলস। ভার্মা সাহেবের মুখ থেকেই জানতে পারলাম আমরা যেখানে যাচ্ছি সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বাংলো আছে। ওই বাংলোতে জনা দুয়েক লোক গিয়ে বসে আছে কদিন ধরে। তারাও বোধহয় জানোয়ার দেখতে গিয়েছে। এরকম মাঝে মাঝে হয়। পথের আধা-আধি বেশি এসে ভার্মা সাহেব জিপ থেকে নেমে গেলেন। সামনেই এক অফিস, ঠিক যেন ছোট পোস্ট অফিস। তার গা লাগোয়া এক ছোট বাংলো বাড়ি। শুনলাম ওটা ফরেস্ট অফিসেরই কিসের দপ্তর। ভার্মা সাহেবের কাজ আছে ওখানে, তিনি কাজ সেরে আমাদের জন্য অপেক্ষা করবেন পরশু বিকেল পর্যন্ত। ভার্মা সাহেব জিপ থেকে লাফ মেরে নেমে পড়তেই চাপরাশি ছুটে এলো। নিজের ব্যাগটা নিতে বললেন চাপরাশিকে। তারপর সরকার আর শ্যামদা বললেন, সামালকে জানা সরকার, ডোন্ট টেক রিস্ক, পরশু লোটানা, ইউ উইল গেট মিস হিয়ার, ওকে। হাত নেড়ে বিদায় দিলেন ভার্মা সাহেব। সরকারবাবু জিপের স্টিয়ারিং ধরলেন। শ্যামবাবু বললেন, এখান থেকে কাছে অ্যাবাউট 10 মাইলস। গরমকালে রাস্তা ভালো থাকে, সরকার বললেন, বর্ষাকালেই ভয়, ঘন্টাখানেক পৌঁছে যাব। জল তেষ্টা পাচ্ছিল, ফ্লাক্স তুলে মুখে নিলাম। আমাদের সঙ্গে কিছু জিনিসপত্র ছিল, ছোট বিছানা, চাল ডাল ডিম, নুন, চা, চিনি, দুধ, সামান্য সবজি আর পেট্রোল। বড় ক্যানে বেশ খানিকটা পেট্রোল। গল্প করতে করতে আরও খানিকটা রাস্তা এগিয়ে গেলাম। সরকার হঠাৎ বললেন, যে দুজন লোক গিয়ে বসে আছে তারা কারা শ্যামদা? শ্যামবাবুর জানার কথা নয়, হবে কেউ, সরকারি লোক নয় তো? কেন? সরকার আর কি কিছু বললেন না? তখনও বিকেল হয়েছে, রোদ মরে আসছিল। ছোট একটা গ্রাম যেন চোখে পড়ল তফাতে। পাহাড়তলিতে গ্রামের মতন সুন্দর দেখাচ্ছিল। হঠাৎ শ্যামবাবু আমায় নাড়া দিয়ে বললেন, ওই ওই যে নজর আসছে। শ্যামবাবুর হাতের নির্দেশ মতো চোখ ঘোরাতে লাগলেন। পাতলা জঙ্গল ছাড়া আমার কিছু নজরে পড়ছিল না। তারপর পড়ল। দূর থেকে মনে হলো চমৎকার জায়গা, চারদিকে জঙ্গল, তার মধ্যেই অনেকখানি জায়গাটা মাঠের মতন। ওরই ওপাশে বাংলো বাড়িটা। মাথার উপর দিয়ে পাখির দল তখনই বোধহয় ফিরতে শুরু করেছে। বাংলো বাড়িটা আহামরি গোছের নয়, তবে ব্যবস্থা সবই রয়েছে। দুটো ঘরে, সামনে পেছনে বারান্দা। পেছনের বারান্দার গা লাগিয়ে ছোট ছোট 2 পায়রার খোপ, রান্নাঘর আর স্নানের ব্যবস্থা। খানিকটা তফাতে চৌকিদারের আস্তানা। কুয়ো রয়েছে বাঁধানো। কিছু গাছপালা নিজের খেয়ালই বেড়ে উঠেছে চারদিকে। বাংলো বাড়ির চৌহদ্দি কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। বাড়িটার গাঁথনি ইটের হলেও মাথার ছাদ ভাবরার। চৌকিদারকে বোধহয় খবর দেওয়া ছিল, একটা ঘর খুলে দিল আমাদের। জিনিসপত্র সবাই মিলে নামিয়ে নিলাম আমরা। হাত মুখ ধুয়ে বারান্দায় বসে আমরা বিশ্রাম নিচ্ছি। চৌকিদার চা তৈরি করছে রান্নাঘরে। সূর্য ডুবুডুবু হয়ে আলো বেশ ময়লা হয়ে এসেছে। এমন সময় দূরে কাকে দেখা গেল। চৌকিদার আমাদের আগেই বলেছিল আরেকজন এখানে আছে। আগে শুনেছিলাম 2 জন অতিথির থাকার কথা, এখন দেখছি একজন আছে। সরকারের চোখে পড়ছিল, বললেন, ওই আসছে শ্যামদা। দেখছি, শ্যামবাবু বললেন। আমরা তাকিয়ে থাকলাম। সামনের মাঠ ভেঙে ধীরে ধীরে যে মানুষটি এগিয়ে আসছিলেন, মনে হলো তিনি বয়স্ক। জিপ গাড়িটা তার নজরে পড়ছিল প্রথমে। বোধহয় থমকে দাঁড়িয়ে গাড়িটা তিনি দেখলেন, তারপর এগিয়ে আসতে লাগলেন। অপেক্ষা করছিলাম আমরা। ভদ্রলোক বাংলোর ভেতরে এলেন, পরিষ্কারভাবে তাকে দেখলাম। প্রবীণ মানুষ, মাথার চুল অর্ধেক সাদা, গোলমুখ, পরনে আলখাল্লার মতো প্যান্ট, গায়ে বুশ শার্ট, হাতে ছড়ি, গলায় বাইনাকুলার ঝুলছে, চোখে ওর চশমা ছিল। উনি আমাদের লক্ষ্য করতে করতে বারান্দার সামনে এসে তারপর বললেন, হ্যালো। ওর চোখে বিস্ময়, গলার স্বরে সৌজন্য। সরকার উঠে দাঁড়ালেন। সিঁড়ির নিচে দাঁড়িয়ে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, ফরেস্ট অফিসার? মাথা নাড়ালেন সরকার, না, তিনি ফরেস্ট অফিসার নন। আমাদের সাধারণ পরিচয় দিলেন সরকার। ভদ্রলোক বললেন, আই অ্যাম পিপি।
জীবনে এমন অদ্ভুত নাম শুনিনি। পিপি আবার কি? আমরা মুখ চাওয়াচাওয়ি করলাম। পিপি বুঝতে পারলাম ব্যাপারটা। হাসি, হাসি মুখ করে বললেন, "প্রভাকর প্যাটেল।" আমরা হেসে ফেললাম। চা এনেছিল চৌকিদার। সরকার চায়ের কাপ নিয়ে পিপির দিকে এগিয়ে দিলেন। "বসুন স্যার।" বসার ব্যবস্থা সামান্যই ছিল। ২ টো নড়বড়ে চেয়ার আর একটা টুলে আমরা ৩ জন বসেছিলাম। সরকার নিজের চেয়ার ছেড়ে দিলেন। পিপি বললেন, "আমার ঘরে চেয়ার আছে। চৌকিদার ঘর খুলে চেয়ার বার করে আনুক।" চৌকিদার কাছে ছিল না। চা নিয়ে আবার ফিরবে। সাধারণ কথা হচ্ছিল। সরকার বললেন, "আপনার সঙ্গে আরেকজন ছিল, তিনি কোথায়? চলে গিয়েছেন?" পিপি বললেন, "মঞ্জুল। হ্যাঁ, ওকে ফেরত পাঠিয়ে দিয়েছি। মঞ্জুল ফটোগ্রাফার। আমি ওকে সঙ্গে এনেছিলাম। ওর কাজ হয়েছে।" "আপনি কি কোনো কাজে এসেছিলেন এখানে?" সরকার জিজ্ঞাসা করলেন। চায়ে চুমুক দিয়ে পিপি বললেন, "অবশ্যই। তবে কাজটাকে শখের কাজ বলতে পারেন। আমি কোনোদিনও সরকারি কাজে আসিনি।" চৌকিদার ২য় দফায় চা নিয়ে এলো। পিপি পকেট থেকে চাবি বের করে দিলেন তাকে। চেয়ার বার করতে বললেন ঘর থেকে। "আপনি ওই জানোয়ারটা দেখতে এসেছেন?" শ্যামবাবু জিজ্ঞাসা করলেন। পিপি শ্যামবাবুর দিকে তাকালেন। ২ মুহূর্ত পরে বললেন, "রাইট। আপনারা?" "আমরাও।" চৌকিদার ঘর খুলে ২ টো চেয়ার বার করে আনলো। সবগুলো চেয়ারেই সামান্য অবস্থা। সরকার বসলেন। বললেন, "আমরা দুজন জানোয়ারটাকে এক আধবার দেখেছি, কিন্তু ও" বলে আমার দিকে আঙুল দেখালেন। "এখানে নতুন বেড়াতে এসেছে। ওকে নিয়ে এসেছি দেখাতে।" পিপি কোনো জবাব দিলেন না। "জানোয়ারটা আছে না পালিয়েছে?" শ্যামবাবু জিজ্ঞাসা করলেন। "আছে। আমি নিজে দেখেছি। ২ বার দেখেছি, কাল দেখতে পাইনি। আজও তার দেখা পাবো কিনা জানি না। দিনের বেলায় তাকে দেখা যায় না, তবু কোথাও যদি লুকিয়ে থাকে, তাই খানিকটা তল্লাশ করছিলাম।" সূর্য ডুবে গিয়েছে, আলো চলে গেল। অন্ধকার হয়ে আসছিল। বাতাস দিচ্ছে চমৎকার। চা শেষ করে পিপি বুশশার্টের পকেট থেকে পাইপ আর তামাক বের করলেন। মানুষটিকে ধীরস্থির মনে হচ্ছিল। কোথাও বলেন নরম গলায়। সরকার বললেন, "আপনি তখন একবার বলছিলেন শখের কাজ। কাজটা কি মিস্টার পিপি?" পিপি বললেন, "শখ ছাড়া আর কি? আমার একটা কৌতূহল মেটাতে এসেছিলাম। আগেও এসেছি ঠিক এই জায়গায় নয়, কাছাকাছি।" পিপির কথাবার্তার ধাঁধার মতো লাগছিল। হঠাৎ আমার নজর পড়ল, অন্ধকার জমে কেমন যেন ঘোলাটে হয়ে আসার পরপরই আলো ফুটেছে আবার। চাঁদের আলো। খেয়াল হলো গত কদিনই জ্যোৎস্না দেখছি। কোনো তিথি জানি না, তবে পূর্ণিমার খুব কাছাকাছি হবে। যত সন্ধে হবে রাত বাড়বে, জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়বে। শ্যামবাবু বললেন, "আপনি তো জানোয়ারটাকে দেখতে এসেছিলেন?" মাথা নাড়লেন পিপি। পাইপের দাঁত চেপে বললেন, "সব কথা বলতে হলে অনেক বলতে হয়। সংক্ষেপে বলি।" ধোঁয়া গলায় নিয়ে কয়েক মুহূর্ত বসে থাকলেন পিপি। পাইপ সরিয়ে নিয়ে তারপর মুখ খুললেন। বললেন, "নাগপুর টাইমস এ মাত্র কদিন আগে একটা খবর বেরিয়েছে। পড়েছেন আপনারা?" "আমি নাগপুরের লোক নই। আমার ভাই নাগপুরে থাকে, ডাক্তার। ভাইয়ের কাছে এসেছিলাম পারিবারিক কাজে। খবরটা আমার চোখে পড়ে। আপনাদের হয়তো মনে থাকার কথা নয়, এই খবর গত কবছর ধরে কয়েকই বার বেরিয়েছে। লোকাল নিউজ পেপারেই বেশি। ২-১ বার বোম্বাইয়ের পেপারে আমি দেখেছি।" বললেন পিপি। একটু থেমে আবার একটু পাইপ টেনে নিলেন। পরে বললেন, ২ বছর আগে একজন জুলজিস্ট এই বিচিত্র জানোয়ারটি সম্পর্কে একটা লেখা লেখেন পপুলার ইংরেজি উইকলিতে। আমার সেটা নজরে পড়ে। তখন থেকেই বলতে পারেন আমি এই ব্যাপারটায় নাক গলাচ্ছি।" শ্যামবাবু বললেন, "নাগপুর টাইমস কাগজের খবর আমরাও দেখেছি। চোখে পড়ার মতনই ঘটনা। আমি এবার নাগপুরে ছিলাম বলে কাগজের অফিসে গিয়েছিলাম। অনেক পুরনো ফাইল দেখেছি। আমার সঙ্গে যে ছেলেটি এসেছিল, সে কাগজের ফটোগ্রাফার। কাজ করে, সে চলে গিয়েছে। আমি যাইনি, আরও ২-১ দিন থাকার ইচ্ছা আছে।" "আপনি এদিকে আগেও এসেছেন?" সরকার জানতে চাইলেন। এই একই উদ্দেশ্য নিয়ে। জানোয়ারটা দেখতে? "হ্যাঁ, এখানেই এসেছিলেন। ঠিক এই স্পটে নয়, কাছাকাছি।" সরকার বললেন, "আমরা শুনেছি জানোয়ারটা সবসময় এক জায়গায় থাকে না। সেরকম মনে হয়, তবে এই জঙ্গলটা ছোট নয়। আপনারা লক্ষ্য করলে বুঝবেন, বড়ুয়ার জঙ্গলের আশেপাশে ৪-৫ মাইল এলাকার মধ্যেও জানোয়ারটাকে বারবার দেখা গিয়েছে। ধরে নিতে পারেন এই এলাকাটাই তার ঘোরাফেরার জায়গা। মানুষের মতন জীবজন্তুর একটা আস্তানা থাকে, বলতে পারেন ওদের নিজস্ব মহল্লা।" শ্যামবাবু বললেন, "জানোয়ারটা তো আপনি দেখেছেন। আপনার কি মনে হয়?" "অদ্ভুত জীব। ওর কোনো জাত নেই। মানে ও যে কোন ক্লাসের বলা যায় না।
মোস্ট পিকুলিয়ার অ্যানিমাল মাস্টার মাথা নাড়লেন পিপি। বললেন, কাগজে ওকে মনস্টার বলে রেফার করে, রাক্ষস, দানব, তাই না? হ্যাঁ স্যার, সরকার বললেন। আপনি কি বলেন? পাইপ নামিয়ে মাথার চুল ঘাঁটতে ঘাঁটতে পিপি বললেন, আমি কি বলবো? মনস্টার বলতে আপত্তি কোথায়? জানোয়ারটার চেহারা থেকে মনস্টারই মনে হয়। সরকার আবার বললেন, তবু আপনার মতামতটা শুনতে চাচ্ছি। আপনি ওটাকে স্টাডি করেছেন বলছিলেন। পিপি সামান্য চুপ করে থেকে বললেন, আমার যা মনে হয় আমি তা লিখে রাখছি। আপনারা শুনতে চান? কাল আপনাদের শোনাবো। আস্থা। বাহ! চমৎকার জ্যোৎস্না ফুটেছে। বিউটিফুল। আমি এই বাংলোর বারান্দায় বসে যখন তাকিয়ে থাকি মিস্টার সরকার, তখন ভাবি ভগবান যে বিরাট জগৎ সৃষ্টি করলেন তার এক কোণাও জানতে পারলাম না। কেই বা জেনেছে। স্যার, আপনি কি ফিলোসোফার? না, না, একেবারেই না। তবে আপনি কি? আমি আমার পেশা ছিল বিচিত্র। আমি আর্মির লোক, ইঞ্জিনিয়ারিং সার্ভিসের লোক। তবে আমার কাজ ছিল খানিকটা গোপনীয়। কোথাও কোনো মিলিটারি ক্যাম্প বা ধরুন কোনো কিছু বসবার দরকার হলো, আগে আমরা জায়গাটা থেকে দেখতে আসতাম। সুবিধা অসুবিধে সেফটি বিচার করতাম। কিভাবে কি করা যেতে পারে তার রিপোর্ট দিতাম। এর বেশি কিছু করার দায়িত্ব আমার ছিল না। ভালো কথা, পাঁচমারিতে একটা মিলিটারি বেস। পিপি কথা শেষ করার আগেই শ্যামগুপ্ত কি বললেন? হাতের আঙুল দিয়ে দেখালেন দূরে। আমি কিছু দেখতে পেলাম না। কি? সরকার জিজ্ঞেস করলো। ওই যে দূরে। আমরা সবাই দাঁড়ালাম। আমার নজর পড়ছিল না। পিপি বললেন, যদি এসে থাকে আসুক, আপনারা গোলমাল চেঁচামেচি করবেন না। আগুন জ্বালাবেন না। আমরা বাংলো বাড়ির ফটকের সামনে গিয়ে দাঁড়ালাম। শ্যামবাবু যা দেখেছিলেন আমার চোখে তা স্পষ্ট হলো না। অনেক দূরে, যেখানে গাছপালা ঝোপঝাড় জ্যোৎস্নায় কালো ছায়ার মতন জমে আছে, সেখানে একটা কিছু ঘোরাফেরা করছিল। বোঝা যায়, কিন্তু তার কোনো আকৃতি বোঝা যায় না। এমনকি পিপির বায়নাকুলারও ওই সময় কোনো কাজে এলো না। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। যদি জানোয়ারটা কাছাকাছি আসে, এলো না। সামান্য এগিয়ে গেলাম সকলে। দূরের সেই ছায়া দূরেই থাকলো। তারপর কোথায় মিলিয়ে গেল। পিপি বললেন, না, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, আসবে না। আমি জিজ্ঞাসা করলাম, এখন নয়। জন্তু জানোয়ারদের সিক্সথ সেন্স থাকে, ওরা বোকা নয়। তাহলে আর দেখতে পাবো না। পেতেও পারি, নাও পারি, ওর মর্জি। আফসোস হবারই কথা, আমার খারাপ লাগছিল। জন্তুটাকে দেখতে পাবো না। সরকার বললেন, কাছাকাছি যখন আছে তখন নিশ্চয়ই একবার দেখা দেবে। শ্যামবাবু বললেন, আমারও তাই মনে হয়। আজ হোক কাল হোক ও আসবে। পিপি ফিরতে লাগলেন, আমরাও ফিরছিলাম। পিপি আমায় বললেন, আপনি নিরাশ হবেন না বলে সান্ত্বনা দেওয়ার মতন করে হাসলেন। কিছু বললাম না। সন্ধে হয়ে গিয়েছিল। পিপি এবার ঘরে ঢুকবেন। আমরাও একটু গা হাত পা ছড়িয়ে নেব। তারপর গল্প টল্প হবে। রাত হলে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ব। শ্যামবাবু চৌকিদারকে ডাকাডাকি করতে লাগলেন। রান্নার জিনিসপত্র দিতে হবে। সরকার আমায় বলল, কি খবর রাজাবাবু, কেমন লাগছে জঙ্গল? ভালো, এখন ভালো। যত রাত বাড়বেই ততই বুকের মধ্যেও কেমন। আমি কোনো কথা বললাম না। পিপি নিজের ঘরে চলে গিয়েছে। বাতি জ্বেলেছে ঘরে, মোমবাতি। শ্যামবাবু চৌকিদারকে নিয়ে ব্যস্ত। সরকারবাবু ঘরে গিয়ে ঢুকলেন। আমি বারান্দায় দাঁড়িয়ে থাকলাম। চাঁদের আলো আরো পরিষ্কার হয়ে উঠেছে। সামনের ফাঁকা জায়গাটুকু ধপধপ করছিল। দূরে জোনাকি উড়ছে, ঝিঝি ডাকছিল। হাওয়া দিচ্ছিল দমকে দমকে। মুগ্ধ হয়ে দেখছিলাম দূরের অরণ্য এবং এই জ্যোৎস্না। গায়ে নাড়া লাগতেই ঘুম ভেঙে গেল। চাপা গলায় সরকার বললেন, এসেছে। শব্দ করো না, উঠে পড়ো। ঘরের জানালাটা মাত্র দুটি। গরমের জন্য খোলা ছিল, বাতাস আসছিল। মশারির মধ্য থেকে বেরিয়ে এলাম। শ্যামবাবু আগেই উঠেছেন। কই? আমি ফিসফিস করে বললাম, জানালার কাছে এসে দাঁড়াও। একেবারে শব্দ করো না। উত্তেজনায় বুকের মধ্য ধক ধক করে উঠল। জানালার কাছে এসে দাঁড়ালাম। সরকার আমায় সরিয়ে জানালার পাশে দাঁড় করিয়ে দিলেন। তাকিয়ে দেখলাম কোথাও কিছু নেই। জানালা দিয়ে বাংলোর ফেন্সিং। কয়েকটা ঝোপ চোখে পড়ছিল। বাইরে আমাদের জিপ রাখা রয়েছে। কিছু চোখে না পড়ায় অধৈর্য হয়ে উঠলাম। কই? বলল, আছে। আর ঠিক তখনই চোখে পড়ল কি অদ্ভুত জীবটি। কোনো অদৃশ্য জায়গা থেকে যেন হঠাৎ করে বেরিয়ে এসেছে। এমন বিশাল প্রাণী আমি জীবনে দেখিনি। চিড়িয়াখানাতে হাতি দেখেছি, তুলনা করা যায়, আবার যায় না। বিশালত্বে হাতির মতন, তবে অতটা উঁচু নয়। লম্বায় 15 ফুটের বেশি হতে পারে। বোঝা মুশকিল।
সারা গায়ে লোম, রং বোঝা যাচ্ছে না, বিরাট মুখ। আচমকা দেখলে বাঘ মনে হতে পারে। শ্যামবাবু আমার পেছনে ফিসফিস করে বললেন, চোখ দেখেছ? চোখ যে সবসময় দেখতে পাচ্ছিলাম তা নয়। যতটুকু দেখছিলাম মনে হচ্ছিল এমন চলন্ত হিংস্র চোখ দানবেরই হতে পারে। জানোয়ারটা তার বিশাল চেহারা নিয়ে জিপ গাড়ির কাছাকাছি ঘোরাঘুরি করছিল। একবার পুরো গাড়িটা পাক খেলো, তাকালো বাংলো বাড়ির দিকে, ঘাড় ঘোরালো, আবার অন্যদিকে সরে গেল। খুব অবাক লাগছিল আমার। পশু মাত্রই শব্দ করে যে যার মতন, এর গলায় কোনো শব্দ নেই, যেন বোবা জানোয়ার। বোধহয় খুব চালাক, সতর্ক। জিপ গাড়িটা সামনে ঘোরাঘুরি করছে কেন? সিমবাবু বললেন। বুঝতে পারছি না, বোধহয় কোনো জন্তু জানোয়ার ভাবছে। সরকার জবাব দিলেন, পিপি কি জেগেছেন? জানি না। রাজুবাবু ভয় করছে নাকি? ভয় করছিল, এমন এক দানব দেখলে ভয় না করার কারণ নেই। ভরসা এই যে আমরা ঘরের মধ্যে আছি। তবে জানোয়ারটা যাতে ঘরদোরও তার কাছে তেমন বাধা নাও হতে পারে। চোখের সামনেই ছিল, হঠাৎ দেখি জানোয়ারটা আর নেই। অদৃশ্য, জানালা দিয়ে দেখা যাচ্ছে না। কোথায় গেল? সরকার সঙ্গে সঙ্গে জবাব দিলেন। পরে পাল্টা প্রশ্ন করলেন, আপনাদের কি মনে হয়? আমরা অপেক্ষা করতে লাগলাম, আবার আসবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কিছু দেখা গেল না। মনে হলো জন্তুটা চলে গিয়েছে। আমি বললাম, দরজা খুলে দেখলে হয় না? সরকার বললেন, সেফটি আর খানিকটা দেখা যাক। জানালার কাছে ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ধরে গেল। একইভাবে তাকিয়ে আছি, আর কিছু চোখে পড়ছে না। সরকার আবার নিঃশব্দে দরজার ছিটকিনি আর হুকরো খুললেন। পাল্লা খোলার সময়ও কোনো শব্দ করলেন না, মুখ বাড়ালেন। আমরা তিনজনই ঘরের বাইরে এলাম। পিপির ঘরের দরজা বন্ধ, তিনি কিছু বুঝতে পারেননি, ঘুমিয়ে আছেন। বারান্দায় দাঁড়িয়ে আমরা চারদিকে নিশার মাঠ, জঙ্গল, গাছপালা যেন সব ঘুমে অচৈতন্য। বাতাসের শব্দ ছাড়া কিছু শোনা যায় না। জ্যোৎস্নায় মাখামাখি হয়ে আছে চতুর্দিক। না, ওই অদ্ভুত জন্তুটা আর নেই। নিঃশব্দে এসেছিল, চলে গিয়েছে। হয়তো দেখা গেল মানুষজন কেমন জমেছে বাংলো বাড়িতে। আমরা ধীরে ধীরে বারান্দার নিচে নামলাম, তাকালাম চারপাশে, তারপর খুব সাবধানে ফেন্সিং পর্যন্ত এগিয়ে গেলাম। চাঁদের আলোয় সবই চোখে পড়ছিল, কোথাও কিছু নেই। চলেই গিয়েছে জানোয়ারটা। সরকার সাহস করে জিপ পর্যন্ত এগিয়ে গেলেন। শ্যামবাবু কয়েক পা ডান দিকে সরে গিয়ে কিছু লক্ষ্য করার চেষ্টা করছিলেন। আমি ফটকের ঠিক বাইরে দাঁড়িয়ে। আচমকা আমার মনে হলো পেছনে যেন কেমন শব্দ হলো। চমকে উঠে ঘুরে দাঁড়িয়ে দেখি সেই ভয়ঙ্কর জানোয়ার একেবারে সিঁড়ির কাছটায়। সর্বাঙ্গ হিম হয়ে গেল, নড়াচড়া করার সাধ্য হলো না। সেই মুহূর্তে এমনই যেন যে আমি কি দেখছি, দুঃস্বপ্ন না সত্যি এক দানব, বুঝে উঠতে পারলাম না। তফাৎ থেকে সামান্য আগে যে বিচিত্র জীবটিকে দেখেছিলাম, এ যেন তার চেয়েও ভয়ঙ্কর। চেহারায় শুধু বিশাল নয়, তার মধ্যে যে হিংস্রতা রয়েছে তাও ভীষণ। পালাবার ক্ষমতা আমার ছিল না। হাত পা অসাড়, কাঁপছিল। বুক যেন আর শ্বাস নিতে পারছে না। মানুষের ভয়ের মুহূর্তে কি করে সে নিজেই জানে না। আমি চিৎকার করে উঠলাম, আর্তনাদ। তারপর যে কি হলো বোঝা গেল না। সরকারবাবু, শ্যামবাবু ছুটে এলেন, কি এলেন না, কিছু বললেন কি বললেন না আমার খেয়াল নেই। শুধু শব্দ শুনলাম, গুলির শব্দ। এরপর যা ঘটলো তা সত্যি দুঃস্বপ্ন। আমরা কে কাকে টেনে ঠেলে সরিয়ে বারান্দা নিয়ে ঘরে এসেছি জানি না। বোধহয় পিপি আমাদের যেমন যেমন করে বলছিলেন আমরা করছিলাম। বাইরে একটা তাণ্ডব চলল কিছুক্ষণ। জিপ গাড়িটার মাথার ক্যাম্বিস ছিঁড়ে খুঁড়ে বসার গদিগুলো ফালা ফালা করে গাড়িটাকে একপাশে হেলিয়ে সেই চোট খাওয়া জন্তু চলে গেল জঙ্গলে। তার গলায় শব্দ কিন্তু না বাঘের না সিংহের, বরং বেড়ালের মতো। পরের দিন বেলায় চা খাবার সময় পিপি বললেন, আমরা যা লেখার আমি লিখেছি, এগুলো ছাপাবো। লোকে বিশ্বাস করবে বলে মনে হয় না। আপনারা তার খসড়া পড়তে পারেন, কিন্তু তার আগে সংক্ষেপে ব্যাপারটা বলে নিই। আমরা তিনজন ঝড়ো কাকের মতন বসেছিলাম। পিপি কাল আমাদের বাঁচিয়েছেন। পিপি পাইপ ধরিয়ে বললেন, আমি আপনাদের আগেই বলেছি, মিলিটারি সার্ভিসের লোক আমি। আমাদের কাজ ছিল সার্ভে করার। প্রায় বছর ৬ আগে আমরা এখানে ক্যাম্প করেছিলাম সার্ভে করার মতলব নিয়ে। তখন একদিন একটা বুনো বিড়াল, জঙ্গল ক্যাট, আমাদের ক্যাম্পের সামনে এসে হাজির। একেবারে বাচ্চা। বেড়ালটা মজা ছিল।
তাকে ডেজার্ট ক্যাট আর জংলি ক্যাটের মাঝামাঝি বলা যায়। এখানে মরুভূমি কই, জঙ্গল ক্যাট বলেই আমি তাকে পুষেছিলাম। মানে ক্যাম্পে সে থাকতো, আমরা যা খেতে দিতাম খেত। একদিন বিল্লিটাকে কিসে যেন কামড়লো, কি কামড়েছিল বলতে পারবো না, ওই গলার কাছে কামড়ে দেয়। আমাদের মনে হয়েছিল বিষাক্ত কোনো কিছু কামড়েছে। সঙ্গে সঙ্গে যে ওষুধপত্র ছিল যা হাতে পেয়েছি ওকে দিয়েছি। আর যখন ক্যাম্প গুটিয়ে চলে আসি তখন বাড়তি কিছু ওষুধ, ভেরি কমন মেডিসিন দু একটা অবশ্য কমন নয়, ফেলে দিই ফাঁকা মাঠে। ওই বিল্লি সেগুলো হজম করে নেয়। আমরা তখন হেসে মরছিলাম। এই ঘটনার মাস ৪-৫ আবার একবার সুপ্রিয়ার অফিসারদের সঙ্গে আমার এই জায়গায় ক্যাম্প করতে হয়েছিল। তখন আমি অবাক হয়ে দেখি সেই জঙ্গল বিল্লিটা একটা অ্যাবনর্মাল শেপ নিচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারিনি। ভেবেছিলাম তখন বাচ্চা ছিল, এখন বড় হয়েছে বলে অন্যরকম দেখাচ্ছে। যাই হোক, পরে আমার সন্দেহ হয় এমন কিছু ঘটে গেছে ওই বিল্লিটার, যাতে ওর শরীরের মধ্যেও কোনো মস্ত পরিবর্তন হচ্ছে। এটা কেন হবে? কামড় খাবার পর আমরা ওকে যে ওষুধপত্র দিয়েছিলাম আর পরে যেসব ফেলে দেওয়া ওষুধ খেয়েছে তার জন্য নাকি? এর কোনো সদুত্তর আমি পাইনি। তবে আমি যতবার এসেছি ওকে ওয়াচ করার চেষ্টা করেছি। এবার আরও ভালো করে দেখতে এসেছিলাম। দুঃখের কথা, ওকে গুলি করতে হলো। ও মরবে নাকি বেঁচে থাকবে বলতে পারি না। তবে একটা ব্যাপারে আমি নিঃসন্দেহ, এই জানোয়ারটা সাধারণ জঙ্গল ক্যাট। কিন্তু প্রকৃতির খেয়াল, কোনো ভেতরে রহস্যের জংলি বেড়ালটা মনস্টার হয়ে উঠল। এর কারণ ওই একটাই হতে পারে। বেড়ালটার ভেতরে ভেতরে এক বিরাট পরিবর্তন ঘটেছে। গ্ল্যান্ডের ব্যাপার বলেই আমার ধারণা। দেখা যাক অন্য কি বলে। মানুষের বেলাতেও তো এই বেয়ারা ব্যাপারটা ঘটে। পেপি তার কথা শেষ করে নতুন করে চা ঢালতে লাগলেন। প্রিয় আলাপ কণ্ঠের দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন বিমল কর রচিত গল্প বনবিড়াল। অনেকদিন পর আপনাদের সাথে গল্প নিয়ে আবার হাজির হয়েছি। ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আলাপ কণ্ঠের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।